14,000 কোটি টাকা একটা মানুষ নিয়ে গেল। গোটা সিস্টেমটা চুপচাপ দেখে গেল। কেউ বুঝতে পারলো না যে কিভাবে এতগুলো টাকা গলে গেল। অদ্ভুত সিস্টেম, যার মাধ্যমে 7 বছর ধরে সে লোকটা একটু 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 করে আমাদের সিস্টেম থেকে টাকাগুলো তুলে নিল, এবং যার ফলে গোটা দেশকে ভুগতে হলো বিরাট সময় ধরে। আজকে বন্ধুরা এমন একটা সাংঘাতিক গল্প শোনাতে চলেছি, যে গল্পটা কিন্তু আমাদেরকে বারবার ভাবিয়ে তুলছে, আমাদের ভিতকে নাড়িয়ে তুলছে। যে বিশ্বাস নিয়ে আমরা ভাবতাম যে সব কিছু ওকে আছে, সেখানটা দেখা গেল বিরাট বড় প্রবলেম। যে সমস্ত মানুষরা ব্যাংকে ফিক্সড করেছে, অ্যাকাউন্টে টাকা রেখেছে, তাদের ভিতটা নাড়িয়ে দিয়েছিল সিস্টেমটা। আজকে সেই সিস্টেমের কথা নিয়ে বলবো। 2011 সালে শুরু হয়েছিল যে মারাত্মক ঘটনাটা। সেই ঘটনাটা হয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সেই ব্যাংকের ব্র্যাডি হাউস ব্রাঞ্চে, ছোট্ট ব্রাঞ্চ, কয়েকজন মানুষ নিয়ে সে কাজ করছে সেই ব্রাঞ্চে। ম্যানেজার সাহেব, সেখানে একটা গাড়ি এসে থামলো, দামি গাড়ি, দামি মানুষ সেখান থেকে নামলো এবং ম্যানেজারের সঙ্গে তারা দেখা করতে চাইলো। ম্যানেজার সাহেব বললেন, আসুন বসুন। এবং সেখানে তাদের মধ্যে একটা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলো, এবং যাওয়ার সময় সে ভদ্রলোক উপহার করলেন। সেটা হয়ে গেল এক ঘটনা। বেশ কিছুদিন ধরে ঘটনাটা চলতে থাকলো। আস্তে 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 তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো, একাধিক স্টাফের সঙ্গে পরিচয় ঘটলো এবং একাধিক গিফট বিনিময় হলো। সেখান থেকে লোন নিলেন সেই ব্যবসায়ী মানুষটা, এবং যখন বলা হলো তাকে, সে তখন বললেন যে আমি বিদেশে এক্সপোর্ট করি, আমি সমস্ত হিরে জহরত, ডায়মন্ড, সমস্ত রকম দামি যে সমস্ত স্টোনগুলো, সেগুলো আমরা এক্সপোর্ট করি, বিরাট বড় ব্যবসা, আপনি আপনার কাছ থেকে লোন নিতে চাইছি, আমি কিছু টাকা লোন দিই। প্রথম লোন দেওয়া হলো। সেই লোনটা চললো একটা দীর্ঘ মেয়াদি সময় ধরে। এরপরে এলো এক নতুন ঘটনার মোড়। যখন লোনটা সময় প্রায় পার হয়ে এলো, তখন ভদ্রলোক আবার সে এলেন, ম্যানেজার সঙ্গে দেখা করলেন, এবং সেখানে ম্যানেজার সাহেব একটা ভালো বুদ্ধি বাতলে দিলেন। বললেন, আমি একটা LOU দিয়ে দিচ্ছি, আপনি LOUটা নিয়ে চলে যান এবং সেটা গিয়ে আপনি আপনার ইন্টারন্যাশনাল যে মার্কেট রয়েছে সেখানে গিয়ে দিয়ে দিন। অর্থাৎ এখানে কিভাবে কাজটা করলো, সেই ভদ্রলোক যিনি এসেছিলেন, তিনি হিরে জহরতে ব্যবসা করতেন বিদেশে। বিদেশে যে টাকাগুলো পেমেন্ট করতে হতো, উনি কি করতেন, সেই সমস্ত, অর্থাৎ বিদেশি ব্যাংকে যে টাকা পেমেন্টের জায়গা থাকতো, তখন আমাদের ন্যাশনাল যে ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই ব্যাংক LOU দিত, লেটার অফ আন্ডারটেকিং। লেটার অফ আন্ডারটেকিং কথার অর্থ হচ্ছে বন্ধুরা, এই ব্যাংক একটা গ্যারান্টি দিচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংকে যে আমি এই কথা দিচ্ছি যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমি পেমেন্ট করবো। অর্থাৎ ডিমান্ড ড্রাফট যেরকমভাবে দেওয়া হয়, যে যেখানে কিনা ব্যাংক গ্যারান্টি থাকে, সেরকমভাবে চিঠিটাও ছিল ব্যাংকের গ্যারান্টি। এই LOU যখন দেওয়া হলো, সেই LOU কিন্তু দিয়ে দিল বিদেশি ব্যাংকটাকে এই ভদ্রলোক, অর্থাৎ সেই ব্যবসায়ীটা। এই ঘটনার পরে ইন্টারন্যাশনাল ব্যাংক যখনই দেখলো একটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্যাংক এরকম একটা LOU দিয়েছে, সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করলো। তার বিনিময়ে বেশ কিছু টাকা কিন্তু ভদ্রলোককে দিয়ে দিল। আবার চললো এরকম ঘটনা। যত সময় আসছে, যত সময় হয়ে আসে, টাইম পরিশোধ করার সময় চলে আসে, প্রতিবারই কিন্তু সেই ঘটনাটা ঘটছিল, একটা করে LOU নিয়ে যাচ্ছিল। 2011 সাল থেকে শুরু হলে ঘটনাটা, 2011 থেকে 2017 পর্যন্ত এর মাধ্যমে কন্টিনিউয়াসলি সুইফট ট্রান্সফার বলে টাকাগুলো, বিদেশের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, কনস্ট্যান্টলি LOU তৈরি হচ্ছিল, এবং একটার পর একটা LOU কিন্তু পাঠানো শুরু হলো, এবং সেই ঘটনা চলতে থাকলো বহুদিন। 2017 সাল পর্যন্ত কেউ কোনো সন্দেহ করেনি। তারপরেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। এরপরে 16ই জানুয়ারি 2018 সাল প্রথম সন্দেহ তৈরি হলো। আগের সাহেব চলে গেছেন, আবার উনি এসছেন, টাইম পার হয়ে গেছে, এবং উনি যথারীতি বললেন যে আমাকে আবার LOU একটা বানিয়ে দিন। কিন্তু এবারে যিনি ছিলেন আধিকারিক, তার একটা খুব সন্দেহ হলো গভীরভাবে, যে কেন এরমভাবে LOU তৈরি হচ্ছে, এবং সত্যি যে এভাবে কেন আমরা দেব। এবারে শুরু হলো অতীত ঘাটা। দেখা গেল বছরের পর বছর ধরে উনি LOU নিয়ে আসছিলেন, লেটার অফ আন্ডারটেকিং, যেটা ব্যাংক দিয়ে যাচ্ছিল, এবং যার বিনিময় কোটি কোটি টাকা উনি কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে তুলছিলেন, এবং সেভাবে উনি ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দিতে পারছিলেন। এই 16ই জানুয়ারি 2018 ব্যাংক আধিকারিকরা খোঁজাখুঁজি শুরু করলো, এবং তখন ধরা পড়লো সেই সময় 280 কোটি টাকা প্রথম। এবং এটা দেখার পরেই
নড়ে চড়ে বসলো ব্যাংক আধিকারিকরা। 29শে জানুয়ারি 2018 পিএনবি একটা কেস করলেন এবং সেই কেসটা দিলেন সিবিআইয়ের হাতে, কারণ মনে হলো তাদের একটা বিরাট বড় চক্র এখানে কাজ করছে। এইখানে ধরা পড়ে গেল বিরাট বড় একটা ঘটনা, একটা বড় রহস্য, একটা বড় ফাঁদ। সেখানে দেখা গেল এলওইউ তৈরি হচ্ছে, সেই এলওইউ কোনো মতে সিস্টেমে এন্ট্রি হতো না। এলওইউ তৈরি হতো, ছাপ দেওয়া হতো, স্ট্যাম্প দেওয়া হতো, ব্রাঞ্চের ক্ষমতা ছিল এলওইউ সমস্তগুলোকে দেওয়া, এবং সেই ব্যাপারটাকে কাজে লাগিয়েছিল বেশ কয়েকজন কর্মচারী, অর্থাৎ সর্ষের মধ্যে ভূত। সেই সমস্ত ভূতেরা কি করতো, সব এন্ট্রিগুলো নিত, নিয়ে তারা সিস্টেমে দিত না, প্রসেসিংগুলো করতো, প্রসেসিং করে কমপ্লিট করে সেটা কিন্তু মেল করে পাঠাতো এবং সুইফটে জানিয়ে দিত। সুইফট কথার অর্থ হচ্ছে দেশে এবং বিদেশের মধ্যে যে ট্রানজাকশন হয় তাদের মিডল ম্যান বসে আছে সুইফট। সুইফটের কাছে যখন ইনস্ট্রাকশন দিচ্ছে কোনো ন্যাশনাল ব্যাংক যে তুমি এই টাকাটা ছাড়তে পারো, সুইফট তখন চেক করে দেখতো ব্যালেন্স এবং সঙ্গে সঙ্গে টাকাটা ছেড়ে দিত। যে টাকাটা ছাড়া হতো ইন্টারন্যাশনাল ব্যাংকের কাছে সে টাকাটা পৌঁছে যেত, যে ইন্টারন্যাশনাল টাকাটা পেয়ে যেত সঙ্গে সঙ্গে সেখান থেকেও লোন দিতে পারতো এই লেটার অফ আন্ডারটেকিং দেখে। অর্থাৎ জালটাকে মারাত্মকভাবে ছড়িয়েছিল। এলওইউ দেখে এখান থেকে কাগজ তুলতো, ইনস্ট্রাকশন পেত, ইন্টারন্যাশনাল ব্যাংক লোন দিত, ইন্টারন্যাশনাল অর্থাৎ আমেরিকাতে সমস্ত এক্সপোর্টগুলো করতো, টাকা তুলতো আমেরিকান ব্যাংকের থেকে, টাকা জমা করতো আমেরিকান ব্যাংকে। 14ই ফেব্রুয়ারি 2018 ঘটনার মোড় ঘুরল আরও সাংঘাতিকভাবে। সেখানে পিএনবি ডিক্লেয়ার করলো 200-300 কোটির কেস ছিল না, পুরো গোটা কেসটা রয়েছে 11,400 কোটি টাকার। বিশালভাবে বিগত 7 বছর ধরে টাকাটা কিন্তু অল্প অল্প করে নিয়ে গেছে। পরবর্তীকালে ওই 11,400টা 14,000 কোটি থেকে দাঁড়ালো, একটা বিশাল টাকার পরিমাণ। যে বিরাট টাকাটা সাংঘাতিকভাবে বেরিয়ে গেছিল আমাদের দেশ থেকে। 9 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি দুদিনের মধ্যে এফআইআর দাখিল করা হলো এবং সেখানে নাম রাখা হলো নীরব মোদি, মেহুল চোকসি এবং আরও কয়েকজনের নাম, এবং সঙ্গে সঙ্গে ব্যাংক আধিকারিক কয়েকজন রয়েছে তাদের নাম। সাংঘাতিক ঘটনাটা ঘটলো, সারা দেশ অবাক হয়ে গেল, পৃথিবী জুড়ে একটা অবাক কাণ্ড শুরু হলো যে কি করে সম্ভব, কি করে এত বড় সিস্টেমটার মধ্যে থেকে বেরিয়ে যেতে পারলো। সিস্টেমে তখন শুরু হলো ছানবিন, দেখা গেল সিস্টেমে এন্ট্রি হতো না, পাসিং হয়ে যেত, এন্ট্রি লেভেল থাকতো না, ফলে সিবিএস সিস্টেম, কোর ব্যাংকিং সিস্টেমের মধ্যে এন্ট্রি নেই, অথচ ফিকটিসাস সমস্ত ট্রানজাকশান জেনারেট করানো হতো এবং সেই সব ট্রানজাকশানগুলো ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো, এলওইউ তৈরি করা হতো, সেই এলওইউগুলো পাসিং করা হতো, মানে একটা বিরাট কাণ্ড। দুঃখজনক ঘটনা হলো ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বা শেষের দিকেই নীরব মোদি আমাদের দেশ ছাড়লেন এবং বিদেশে পৌঁছে গেলেন, এবং এই ঘটনাটা ঘটলো একেবারে আমাদের চোখের সামনে। তারপরে এলো মার্চ মাসে ইডিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তাদের হাতে ব্যাপারটা দেওয়া হলো এবং ইডিরা যে পরিমাণ অ্যাসেট ছিল নীরব মোদির এবং মেহুল চোকসি সেগুলোকে নিলাম করে দিয়ে কিছু টাকা, মানে থাউজেন্ডস অফ কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে বাজেয়াপ্ত করা হলো, কিন্তু পুরোটা তখনও কমপ্লিট হয়নি, কিছু বাকি ছিল। জুন 2018 ইন্টারপোল একটা রেড কর্নার নোটিশ জারি করলো এবং সঙ্গে সঙ্গে মার্চ 2019 সাল এই সময়ের মধ্যে নীরব মোদিকে অ্যারেস্ট করা হলো এবং তারপরে 20শে মার্চ 2019 ইউকেতে ওর এগেনস্টে কমপ্লেন লজ করা হলো এবং তাকে জেলে নিয়ে যাওয়া হলো। 2021 থেকে আজ পর্যন্ত ইউকেতে এর উপর কেস চলছে, ভবিষ্যৎ জানা নেই। কিন্তু সব থেকে বড় ঘটনাটা আমাদেরকে ভিতটা নাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের সিস্টেমের মধ্যে এত ফাঁক কেন। এই শুধু ব্যাংকের ওপর সেন্টার করে একাধিক বড় বড় এই ধরনের দুষ্কৃতি হয়ে গেছে। হর্ষদ মেহতার ঘটনাটা কি মনে রয়েছে 1992 সালে? সেখানে কিন্তু দেখা গেছিল এই ব্যাংকিং লুপ হোলসগুলোকে নিয়ে কিন্তু কাজে লাগিয়েছিল এবং স্টক মার্কেট ম্যানিপুলেশন করেছিল এবং সেটার ফলে গোটা বাজার ক্র্যাশ হয়ে গেছিল। সেখানে প্রায় 4,000 কোটি টাকা মতো কিন্তু নয়ছয় হয়েছিল। কেতন পারেখ স্ক্যামের কথা মনে আছে? 1200 কোটি টাকা সেখানে স্ক্যাম হয়েছিল এবং সেখানেও কিন্তু ব্যাংকের যে ফান্ড রয়েছে সেটাকে মিস ইউজ করে কিন্তু কাজটা করা হয়েছিল। বিজয় মালিয়ার কথা মনে পড়ছে? বিজয় মালিয়া কিন্তু একইভাবে কাজ করেছিল এবং 9,000 কোটি টাকা কিন্তু সেখানেও নয়ছয় হয়েছিল এবং 2016 সালে সেটা এক্সপোজড হয় এবং সেখানে একাধিক ব্যাংক থেকে লোন নিয়েছিল এবং ডিফল্ট হয়েছিল এবং তারপরে দেশ থেকে ইউকেতে পালিয়ে গেছিল। রানা কাপুরের কথা মনে পড়ছে? ইয়েস ব্যাংক 30,000 কোটি টাকারও বেশি কিন্তু নয়ছয় হয়েছিল এবং সেটা সাংঘাতিকভাবে হয়েছিল কর্পোরেট বড় বড় লোন দিয়ে।
কর্পোরেটদের যে সমস্ত লোনগুলো দিয়েছিল সে সমস্ত ভুয়ো লোন, সে সমস্ত লোনগুলো চুকানোর মতো কেউ ছিল না, এবং দেখা গেছিল সেই লোন কিছু যেগুলো ভ্যালিড লোন ছিল সেগুলো থেকেও লাস্ট পর্যন্ত রিকভার হয়নি। 2020 সালে সে সমস্ত ব্যাড লোন বা ব্যাড ডেট যেগুলো রয়েছে সেগুলো গোটা ইয়েস ব্যাংকটাকে কিন্তু ধসিয়ে দিয়েছিল। আজ ইয়েস ব্যাংকের হাল কোথায় তোমরা দেখতেই পাচ্ছ। প্রশ্ন রয়ে গেল একটা, ভবিষ্যৎ কি আমাদের ব্যাংকিং সিস্টেমের এই লুপ হোলসগুলো কবে যাবে? কোর ব্যাংকিং সিস্টেম চলে এসছে, আরও সিকিউর টাইট হয়েছে, আরও বেশি সাবধানতা অবলম্বন করা হয়েছে, কিন্তু তবুও কোথায় যেন এখনও মনে হচ্ছে আরও সিকিউরিটির দরকার, আরও বেটারভাবে কাজের দরকার, নাহলে ভবিষ্যতে কিন্তু এই ধরনের মানুষগুলো আবার আসবে। আমাদের সিস্টেম এখন অনেক শক্ত হয়ে গেছে, অতীতের সমস্ত ধাক্কা খেয়ে তৈরি হয়ে গেছে নতুনভাবে। LOU সিস্টেম এখন টোটালি বন্ধ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। RBIয়ের প্রচুর গাইডলাইন্স, রেস্ট্রিকশন সমস্ত ন্যাশনাল এবং প্রাইভেট ব্যাংকগুলোকে অনেক সিকিউর করে তুলেছে, অনেক পাওয়ারফুল করে তুলেছে। এখন আর আগের মতো স্ক্যাম হওয়ার ভয় নেই। আতঙ্ক যদিও বা রয়েছে, কিন্তু সেই ভয় হওয়ার সম্ভাবনাটা প্রায় জিরো হয়ে গেছে। অর্থাৎ এই পরিস্থিতিতে ব্যাংকিং সিস্টেম আরও পাওয়ারফুল হচ্ছে। বলা হয় এরকম ঘটনা যে আঘাত না পেলে তৈরি হয় না, হয়তো এই আঘাতগুলোর প্রয়োজনীয়তা ছিল আজকের এই জায়গাটা আসার জন্য। কিন্তু আমাদেরকেও সাবধান হতে হবে, আমাদেরকেও কিন্তু ভালোভাবে কাজ করতে হবে ভবিষ্যতে তাকিয়ে।